পাঠ করব পাপিয়া হোম চৌধুরীর লেখা গল্প অব্যক্ত। গরমের দুপুরে দরজা জানলা বন্ধ করে বেশ গভীর একটা ভাত ঘুম দেন অবিনাশ। আর এই 3 কামরার নিস্তব্ধতা ভেঙে অনুরণিত হয়ে চলে তার নাসিকা গর্জন। অনুরণন চলে প্রায় 4:15 অবধি। তার 10-12 মিনিটের মধ্যেই কলিং বেল জানিয়ে দেয় মিতুলের আগমন বার্তা। এটাই রোজকার ছবি। আজও তেমনই হওয়ার কথা ছিল, কিন্তু এই অল্প সময়ের ফাঁকটাতেই ঘটে গেল একটা ছোট্ট ঘটনা। বাথরুমে যাওয়ার জন্য যেই ফ্যানটা বন্ধ করেছেন অবিনাশ, অমনি একটা মৃদু খুটখুট শব্দ অনুভব করলেন। এখনো শ্রবণ শক্তি বিশ্বাসঘাতকতা করেনি তার সঙ্গে, তাই শব্দের উৎস আবিষ্কারে অসুবিধা হলো না। ব্যালকনির দিকে জানলাটা, তেমন কোনো ব্যাপার নয়। ঘষা কাঁচের ওপারে একটা পাখির অবয়ব, অর্থাৎ ওই ঠোঁট দিয়ে ঠুকঠুক করছে। কিন্তু দীর্ঘ 10 বছরের অবসর জীবনে বস্তুত অলস সময় কাটে বিপত্নিক অবিনাশের। তাই একাকিত্ব আর কর্মহীনতার ক্লান্তি কাটাতে এই ধরনের ছদ্ম রহস্য উন্মোচনে তার বালকসুলভ উৎসাহ। সেইটানে খুব সন্তর্পণে জানলাটা খুললেন তিনি, আর সঙ্গে সঙ্গে ছোট্ট শালিকটার ভ্যাবাচাকা খেয়ে উড়ে গিয়ে ব্যালকনি রেলিংয়ে বসে ঘাড় নাড়তে লাগলো। তাই দেখে অবিনাশ সরল আনন্দে মনে মনে খানিকটা হেসে নিলেন। আর ঠিক তখনই বেজে উঠল কলিং বেলটা। মিতুলকে দরজাটা খুলে দিয়ে বাথরুমে গেলেন অবিনাশ, আর বাথরুম থেকেই শুনতে পেলেন মিতুল বেশ জোরে জোরে হুসহুস শব্দ করছে। ঘরে এসে দেখেন ধুমধুমার কাণ্ড। সেই শালিকটা খোলা জানালা দিয়ে ঘরে ঢুকে এসেছে, আর মহানন্দে অবিনাশের খাট, টেবিল, আলমারি, ফ্যান ইত্যাদিকে স্টেজ করে নৃত্য প্রদর্শন করে চলেছে। অবিনাশকে দেখে মিতুল বলল, বাবা দেখো তোমার টেবিল ক্লথটার কি অবস্থা করেছে। আঁতকে উঠলেন অবিনাশ। সে কি? স্ত্রী পুরবীর স্মৃতিচিহ্ন দিয়ে মুড়ে রেখেছেন তিনি নিজের ঘরটাকে। এমব্রয়ডারি করা টেবিল ক্লথটাও তারই নিদর্শন। আর পাখিটা কি না তারই ওপর করলো নোংরা কাজটা। এমনিতেই পাখিটাকে তাড়াতে মিতুল বেশ সচেষ্টই ছিল। অবিনাশ দ্বিগুণ উৎসাহে যোগদান করলেন। শালিকটাও চতুর্গুণ উৎসাহে নেচে চলল। শেষে মিনিট 5 পর ক্লান্ত হয়ে শটান এসে অবিনাশের কাঁধে বসে নোংরা কাজটা আর একবার সুসম্পন্ন করে ব্যালকনি দিকের খোলা দরজা দিয়ে ফ্রুত করে উড়ে পালালো। শালিক পর্ব শেষ হলে টেবিল ক্লথ আর অবিনাশের ফতুয়াটা সার্ফের জলে ভিজিয়ে মিতুল স্নানে চলে গেল। স্কুল থেকে ফিরে রোজ ফ্রেশে শ্বশুরের সঙ্গে বসে চা খায় সে। অবিনাশ হাঁটতে বেরোন 5টা, 5:15 নাগাদ। সেই ফাঁকে মিতুল একটু বিছানায় গড়িয়ে দেয়। এরপর তো আবার সন্ধ্যা হলেই স্কুলের বাচ্চাদের খাতা কারেকশন, পরের দিনের ওয়ার্কশিট তৈরি, বিভিন্ন অফিসিয়াল কাজে ডুব দিতে হবে। ধুর, মিতুলের এসব ভালোই লাগে না। আসলে এই 11টা 4টে ডিউটি, রুটিন মাফিক কাজ কোনোটাই মিতুলের পছন্দ নয়। ঘরকন্যার কাজ, ঘুরে ঘুরে মার্কেটিং, ভাত ঘুমে যাবার আগে ম্যাগাজিনের পাতায় ডুব দেওয়া, ছেলে মানুষ করা, এসবে মিতুল পরিতৃপ্ত। আর মিতুলের এই পরিতৃপ্তির সাথে নীলেশের চাহিদাটাও মিলে গিয়েছিল দেখেই তারা জীবনসঙ্গী হিসেবে একে অপরকে পছন্দ করেছিল। বস্তুত ওয়ার্কিং লেডি নীলেশের একেবারেই পছন্দ নয়। মিতুলও তো বেশ মনের সুখে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছিল। কিন্তু গোকুলে 7 বছর বয়স হবার সাথে সাথে নীলেশের ছেলেকে দার্জিলিংয়ে রেখে কনভেন্ট এডুকেটেড করে তোলার এক সুপ্ত বাসনার প্রকাশ। শাশুড়ি যতদিন ছিলেন তখন মিতুলের সাথে জোট বেঁধে নীলেশকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে একটা শিশুকে তার মা থেকে বিচ্ছিন্ন রাখলে মা আর সন্তান দুজনেরই মনের অবস্থা কী হয়। আকাশ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চুপচাপ সব শুনত, এবং সম্ভবত মায়ের কথার উপর কথা বলবে না দেখেই এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু পুরবীর মৃত্যু শোকটা কাটিয়ে উঠতে হঠাৎ একদিন গোকুলকে একটা কোচিং সেন্টারে ভর্তি করে দিল নীলেশ। তারপর অনলাইন ফর্ম ফিল আপ, অ্যাডমিশন টেস্ট, সবটাই মিতুল নির্বাক দর্শক হয়ে দেখেছে। এর আগে এই ব্যাপারে তার আপত্তি জানিয়ে এত কথা বলার পরেও যখন নীলেশ সেসব এতটুকু গুরুত্ব দিল না, তখন মিতুলের আর স্পৃহা হলো না আর কিছু বলে। কিন্তু মিতুল ভাবেনি যে গুগল অ্যাডমিশন টেস্টে পাশ করে যাবে। অবশ্য তারপরেও মিতুল স্বভাবসিদ্ধভাবে নিশ্চুপই থেকেছে। নীরবে ছেলের ব্যাগ গুছিয়ে দিয়েছে। মা আর ছেলেতে একসাথে চোখের জলে ভিজিয়েছে রাতের বিছানা। এই সব কিছু নীলেশ যেন দেখেও দেখতে পায়নি। এরপর একদিন গোকুলের প্রবল কান্নাকাটি, অবিনাশের প্রতিরোধ, সব কিছুকে উপেক্ষা করে নীলেশ ছেলেকে নিয়ে রেখে এলো নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে।
আগে সন্ধ্যার সময়টাতে গোকুলকে তার পড়া বুঝিয়ে দিয়ে শাশুড়ির সাথে মিতুল বেশ একটা চা মুড়ি সিঙাড়া জমাটে আড্ডা বসত, সঙ্গে লুডোর আসর। এ বাড়িতে সন্ধ্যায় সিরিয়ালের চল নেই কোনো কালেই। তাছাড়া গোকুল তার বেশ লক্ষ্মী ছেলে, পাশের ঘরে একাই সব হোম টাচ করে ফেলতো। মিতুল মাঝে মাঝে গিয়ে শুধু একটু দেখে আসতো। গোকুলের পড়া হয়ে গেলে সেও যোগ দিত আড্ডায়। অবিনাশের সান্ধ্য আড্ডা ঠেকছিল পাড়ার চায়ের দোকান। ছেলেকে অফিস থেকে ফিরতে দেখলে তবে নিজের ঘরে রাস্তা ধরতেন তিনি। বাপ ছেলে দুজনেই বাড়ি ফিরলে মিতুলদের আসরও শেষ হতো। কিন্তু কয়েকদিনের ব্যবধানে মিতুলের দুই সঙ্গী ভিন্ন ভিন্ন কারণে দূরে চলে গেল, মিতুলের ভিতরটাকে একেবারে ফাঁকা করে দিয়ে। তবে যেন নীলেশ ক্ষান্ত হলো। এরপরই পাড়ার এই বাচ্চাদের স্কুলটাতে খোঁজ নিয়ে একটা ফোর্স অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিল মিতুল। 2 মাসের মধ্যে চাকরিটাও হয়ে গেল। মিতুল ভেবেছিল এরপর বোধহয় নীলেশ তার উপর খানিকটা চোটপাট করবে। কিন্তু খুব বিস্ময়করভাবে মিতুলের চাকরি নিয়ে নীলেশ একটি বাক্য ব্যয় করল না। ব্যাস, সেই থেকে এক অভিমানের ফল্গুধারা বয়ে চলেছে দুজনের সম্পর্কের মধ্যে। অবিনাশ এখন মাঝে মাঝে ভাবেন, মিতুল কত মিশুকে প্রকৃতির মেয়ে, অথচ আজকাল কেমন যেন হাসতেই ভুলে গেছে। এই হাসি খুশি ছটফটে মেয়েটাকে পূরবী পছন্দ করেছিল তাদের একমাত্র ছেলে নীলেশের বউ করার জন্য। তুলনায় নীলেশ একটু চুপচাপ অন্তর্মুখী প্রকৃতির। অবশ্য আজকাল যেমন হয়, দুজনে নিজেদের মধ্যে কথা বলে সম্মতি দেওয়ার পর বিয়ের কথায় গিয়েছিল। তবে বিয়ের পর দুটিকে মানিয়েছিল বেশ ভালো। সত্যি কি সুন্দর ছিল সেই দিনগুলো। সদ্য বিবাহিত নীলেশ মিতুল পুরী যাবে হানিমুনে। হঠাৎ আগের দিন মিতুল এসে পূরবীর গলা জড়িয়ে ধরে বলল, ও মা, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, কাল তোমরা দুজনেও যাবে আমাদের সঙ্গে। আমি কিন্তু তোমাদের না জেনেই টিকিট কেটে রেখেছি, এখন আর না করলে হবে না। স্বাভাবিকভাবে মিতুলের আন্তরিক আবদারের সামনে অবিনাশ পূরবীর কোনো ওজোর আপত্তি দাঁড়াতে পারেনি। দারুণ আনন্দে কেটেছিল সেই 4টে দিন। পূরবীকে নিয়ে অবিনাশের সেই প্রথম আর সেই শেষ। বড্ড বেড়াতে ভালোবাসত পূরবী, কিন্তু স্ত্রীর সেই শখকে কোনোদিনই গুরুত্ব দেননি অবিনাশ। অবশ্য পূরবীর কোন চাওয়া পাওয়াটা নিয়েই বা অবিনাশ ভেবেছেন কোনোদিন। তাই পূরবী অভিমান করে প্রায়ই একটা কথা বলতো, পরের জন্মে দেখো আমি ঠিক পাখি হয়ে জন্মাবো, সংসারের কোনো বাঁধন আর আমায় ধরে রাখতে পারবে না। এ জন্মে তো কেউ আমার ইচ্ছা অনিচ্ছার দাম দিল না। পাখি হয়ে দুটো স্বাধীন ডানায় ভর করে যেখানে খুশি সেখানে যাব, প্রাণ খুলে গান গাইব, কেউ বাধা দেওয়া থাকবে না। যুবক অবিনাশ অবশ্য তখন স্ত্রীর অভিমানের গভীরতা বুঝতেন না, বরং ঠাট্টা করে বলতেন, আর যদি খাঁচার পাখি হও তখন তো একই অবস্থা হবে। সত্যি মানুষটার বেঁচে নেই এখন, তাই সবসময় শুধু তার প্রতি করা অবহেলাগুলির কথাই আনাগোনা করে অবিনাশের মনে। বিয়ের পর কয়েক বছর তো বউয়ের দিকে ফিরেও তাকাতেন না তিনি। শ্যামলা বরণ ছোটোখাটো চেহারার পূরবীকে মোটেও পছন্দ হয়নি তার। মন তখন তাদের অফিসের একম এবং অদ্বিতম সহকর্মিনীটির রূপের মোহে মজে রয়েছে। মনের ভিতরে সেই সুন্দরীকে নিয়ে স্বপ্নজাল বিস্তারও শুরু হয়েছিল। তাকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলবেন এমন অবস্থায় হুট করে অবিনাশের অভিভাবকরা জানালেন যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। সে যুগে এসব ব্যাপারে নিজের পছন্দ অপছন্দের কথা গুরুজনদের সামনে প্রকাশ করাটা ছিল খুবই সাহসিকতার ব্যাপার। তাই অবিনাশ তার বাবার সিদ্ধান্তের উপর কোনো কথাই বলতে পারেননি। এখন অবিনাশ ভাবেন, ভাগ্যিস পারেনি, না হলে পূরবীর মতন এমন সহধর্মিণী সাহচর্য থেকে বঞ্চিত হতে হতো। সত্যি কি না সহ্য করেছে পূরবী তার জন্য। বিয়ের পর বছর 3 তো তাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই তৈরি হয়নি। এদিকে অবিনাশের মা ঠাকুরমা তাদের সন্তান না হওয়া নিয়ে পূরবীকে ভর্ৎসনা করেছে দিনরাত। এমনকি অবিনাশের ছোট ভাইয়ের বউ নিপার সে সময় একটি পুত্র সন্তান হয়ে যাওয়ায় সেও তার বড় যাকে খোঁটা দিতে ছাড়ত না। আবার শাস্তিস্বরূপ সংসারের সিংহভাগ কাজই করতে হতো পূরবীকে। এমনও হয়েছে পরিবার শুদ্ধ সকলের হয়তো কোনো নিমন্ত্রণ পূরবীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হতো, সন্তান না হওয়া পর্যন্ত সে কোথাও যেতে পারবে না। পূরবী এসব মুখ বুজে সহ্য করত, আর তখন অবিনাশ এসব ব্যাপারে ছিলেন চরম উদাসীন। অবিনাশের মতি ফিরল নিজের স্বার্থসিদ্ধির মাধ্যমে। এক দুর্ঘটনায় তার পা ভেঙে গিয়ে তাকে প্রায় 1 মাস বিছানায় শয্যাশায়ী থাকতে হয়েছিল। সে সময় পূরবী সংসার সামলে একা হাতে তার সেবা শুশ্রূষা করেছিল। সেই প্রথম পূরবীকে সামনে থেকে দেখার অবকাশ হয়েছিল অবিনাশের। এরপরে আস্তে আস্তে সংসারে মন বসতে শুরু করলো তার।
কিন্তু সংসারে মন ফিরলে কী হবে? স্ত্রীর মনের ভিতরের কথা কোনোদিনই জানার চেষ্টা করেননি অবিনাশ। তাই স্বামীর সাথে সিনেমা, থিয়েটার বা কাছে পিঠে ঘুরতে বেড়াতে যাওয়া, নিদেন পক্ষে একান্ত বসে একটু গল্প করা, এসব ছোটোখাটো সুখ থেকে বরাবরই বঞ্চিত হতে হয়েছিল পূরবীকে। সংসার আর সন্তান প্রতিপালনের গুরুদায়িত্বের আড়ালে নীরবেই থাকত ব্যক্তি পূরবীর মনের বাসনাগুলি। স্বামী হিসেবে অবিনাশ সত্যিই এসব ব্যাপারে ছিল অজ্ঞ ও উদাসীন। এমনকি রিটায়ারমেন্টের পরও পাড়ার ফুটবল ক্লাব, কোঅপারেটিভ, চায়ের দোকানের আড্ডার ময়ে পূরবীর কথা ভাববার সময় হয়নি তার। রাতের বিছানায় অভিমান করে তো কত কথাই না বলতো পূরবী। সেসব কথা শেষ হবার আগেই ঘুমিয়ে পড়তেন নির্বিকার অবিনাশ। তাই বলে কি অবিনাশ পূরবীকে ভালোবাসতেন না, নাকি স্ত্রীকে সম্মান করতেন না? সবটাই ছিল তার মনের গভীরে, শুধু সময় থাকতে তা নিজেও উপলব্ধি করতে পারেননি। না হলে পূরবীর না থাকাটা তাকে এমন একাকিত্বে ভরিয়ে রাখে কেন? সবই তো আছে, পাড়ার ক্লাব, চায়ের দোকান, কোঅপারেটিভ। শুধু এসব থেকে মন উঠে গেছে অবিনাশের। ইস, যদি পূরবী থাকতে এই অনুভূতিগুলি নাড়া দিত অবিনাশের মনকে, তবে হয়তো একটা ভুল ধারণা নিয়ে চলে যেতে হতো না পূরবীকে। আজকাল কেবল অবিনাশের মনে এই সব কথাগুলি আনাগোনা করে সারাক্ষণ। পূরবীর সাথে মনে মনে কত কথা হয়, সারা জীবনের অব্যক্ত অনুভূতিগুলি সমুদ্রের ফনা তোলা ঢেউয়ের মতো আছড়ে পড়ে তার ভাবনার তটে। এভাবেই কাটছিল অবিনাশের নিস্তরঙ্গ জীবন। মাঝখান থেকে ওই শালিকটা এসে নতুন ছন্দ যোগ করলো। সেদিনে সেই শালিককাণ্ডের পর থেকেই প্রতিদিনই একটা শালিককে অবিনাশের ঘর লাগোয়া ব্যালকনিতে এসে বসে থাকতে দেখা যেত। তবে সময়টা বিকেল নয়, দুপুর। অবিনাশ প্রথম কয়েকদিন দেখেছেন, কিন্তু ব্যাপারটাকে অত গুরুত্ব দেননি। কিন্তু ক্রমশ লক্ষ্য করলেন শালিকটা রোজ একই সময় আসে। ঠিক 12:30টার দিকে অবিনাশ যখন খেতে বসে, সেই সময় এসে ব্যালকনির রেলিংয়ে এসে বসে থাকে। ওদের ডাইনিং টেবিল থেকে ব্যালকনিটা স্পষ্ট দেখা যায়। অবিনাশ লক্ষ্য করেছেন, তিনি যতক্ষণ খান পাখিটা ঠায় এক জায়গায় বসে শুধু ঘাড় ঘোরাতে থাকে। এটা অবিনাশের বেশ অবাক লাগলো। সাধারণত শালিক পাখি তো খুব ছটফটে হয়, এ আবার কেমন ধারা? বয়সের কারণে অবিনাশের খেতে বেশ সময় লাগে। অতক্ষণ রেলিংয়ের একটা গ্রিল ধরে পড়ে থাকে। তারপর অবিনাশের খাওয়া শেষ হওয়ার পর মুখ ধুয়ে আসতে আসতে একেবারে ফ্রুত। ক্রমশ এমন একটা ছাপোষা ব্যাপারের মধ্যে রহস্য খোঁজার খেলায় অবিনাশ নিজের একাকিত্বকে হারিয়ে ফেললেন। সপ্তাহখানেক পর খেতে বসার সময় পরিবর্তন করলেন তিনি। শালিকটা প্রথম 2-4 দিন আগের সময় এলো, তারপর সেও সময় পরিবর্তন করলো। ক্রমে অবিনাশের ধারণা হলো, প্রথম দিন বিকেলে যে শালিকটা এসেছিল এ সেই। সেদিন ওভাবে তাড়িয়ে দেওয়ায় অভিমান করে আর ঘরে ঢোকে না। তাই অবিনাশ নিজেই একদিন খেতে না গিয়ে আগে একটা চেয়ার পেতে ব্যালকনিতে বসে হাত নাড়িয়ে অনেকক্ষণ ধরে শালিকটাকে ওড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তাকে নাড়ানো গেল না। তারপর হঠাৎ এক সময় অল্প একটু উড়ে এসে অবিনাশের হাতের উপর বসলো। ব্যাস, বন্ধুত্ব হয়ে গেল দুজনের। এরপর থেকে বদলে গেল অবিনাশের দুপুরগুলোর ছবি। এখন অবিনাশ রোজ অপেক্ষা করে বসে থাকেন কখন শালিকটা আসবে। ও আসলে ওর সামনে একটা বাটিতে রুটি ছিনি দিয়ে এসে ডাইনিং টেবিলে এসে নিজে খেতে বসেন। তারপর দুজনে একসাথে খায়। শালিকটার খাবার অবশ্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সে তখন আগের মতোই এক জায়গায় বসে ঘাড় নাড়তে নাড়তে অবিনাশের খাওয়া দেখে। অবশ্য এখন আর আগের মতো অবিনাশের খাওয়া শেষ হলেই উড়ে পালায় না। অবিনাশ হাত মুখ ধুয়ে আসলে তারপর শুরু হয় দুজনের দ্বীপ্রাহরিক আড্ডা। অবিনাশ একাই হাত নেড়ে নেড়ে বিভিন্ন কথা বলে যান। সে কত কথা, পূরবীর মৃত্যুর পর থেকে জমিয়ে রাখা সব মনের কথা। আর পাখিটাও বোদ্ধার মতো সব শোনে। পাখিটার একটা নামও দিয়েছেন অবিনাশ, মণি। হ্যাঁ, মণি, পূরবীর ডাক নাম। ওর বাবা মা গত হওয়ার পর একমাত্র অবিনাশই ওই নামে ডাকতেন পূরবীকে। নিজের অজান্তেই কেন পাখিটাকে সেই নামটাই দিয়ে ফেললেন অবিনাশ। পূরবী যে পরজন্মে পাখি হয়ে জন্মাতে চাইতো, সেটাই কি কারণ? কারণ খোঁজার চেষ্টাও করেননি অবিনাশ, শুধু মনের গভীরে একটা বিশ্বাসকে চাপা দিয়ে রেখেছিলেন। কিন্তু সেটা আর বেশি দিন চাপা থাকলো না। সে এক কালবৈশাখীর বিকেল, দিশেহারা মনে একটু আশ্রয়ের খোঁজে উঠতে উঠতেই ঢুকে পড়েছিল অবিনাশের ঘরে। অবিনাশ তখন অন্যদিকে জানলাগুলি বন্ধ করতে ব্যস্ত ছিলেন। মনে এসে বসলো তার ডান কাঁধের কাছটায়। অবিনাশ প্রথমটায় হকচকিয়ে গেলেন, তারপর সম্বিত ফিরে পেয়ে খুব খুশি হলেন। বললেন, শেষে তোমার অভিমান ভাঙল মণি। সেই প্রথম দিন
তোমায় না চিনতে পেরে তাড়িয়ে দিয়েছিলাম বলে অভিমান করে আর কোনোদিনই তো ঢোকোনি এই ঘরে। দেখো, যে ঝড়কে তুমি ভয় করতে সেই আবার তোমায় আমার কাছে নিয়ে এলো। অপর দিক থেকে উত্তর এলো, ক ক। এভাবেই সারা বিকেল জুড়ে প্রেম আলাপ চলল। অবিনাশ খেয়ালই করেনি কখন মিতুল আর নীলেশ এসে পিছনে দাঁড়িয়েছে। এসব কি হচ্ছে বাবা? হকচকিয়ে উঠলেন নীলেশের চিৎকারে। অবিনাশ অপ্রস্তুত। মানে তোরা মানে? এবার মিতুল বলল, বাবা তুমি এটা কি করছো? যে গেছে সে তো আর ফিরে আসবে না। এটা আমাদের সবার কাছেই খুব দুঃখের, কিন্তু তা বলে। না রে মা, মনি আমাকে ছেড়ে যেতে পারে না। ও পাখি হতে চাইতো, তাই তো ও আবার এই রূপে আমার কাছে ফিরে এসেছে। কথাটা বলেই অবিনাশ পাখিটার দিকে তাকিয়ে বললেন, কি গো মনি, তুমি ওদের কিছু বলো। মনি বলল, কক কক। তারপর সম্ভবত লোকজনের উপস্থিতি টের পেয়ে উড়ে পালালো। এরপর মিতুল অনেক বোঝাবার চেষ্টা করলো অবিনাশকে যে এই পাখিটাকে ঘিরে এতদিন যা হয়েছে তা কাকতালীয় এবং অবিনাশের কল্পনা মাত্র। কিন্তু ফল হলো উল্টো। মিতুলের যুক্তি খণ্ডন করার তাগিদে অবিনাশের মনে ঘটনাগুলির পুনরাবৃত্তি হতে লাগলো, আর অবিনাশের বিশ্বাসটা আরও গাঢ় হলো। এদিকে নীলেশের মনে কিন্তু অন্য প্রতিক্রিয়া হলো। বাবার সাথে তার বরাবরই ছাড়া ছাড়া সম্পর্ক। মা ছিল তার সবচেয়ে কাছের মানুষ। মায়ের চলে যাওয়ায় নীলেশের হৃৎপিণ্ডের অর্ধেকটাই ফাঁকা হয়ে গেছে। সেই মাকে নিয়ে মশকরা সে কিছুতেই সহ্য করবে না। ফলত লেগে গেল বাবা ছেলের মতবিরোধ। রোজ খিটিমিটি লেগেই থাকতো। মিতুল একবার স্বামীকে সামলায় তো একবার শ্বশুরকে, কিন্তু কেউ কারোর যুক্তি থেকে এক চুলও নড়বে না। এভাবে চলল দিন সাতেক। বাবাতে ছেলেতে কথা নেই। এদিকে অবিনাশের মনি সেই যে গেছে আর আসে না। একদিকে ছেলের সাথে সংঘাত, অন্যদিকে মনির অনুপস্থিতিতে অবিনাশ মানসিকভাবে খুব ভেঙে পড়লেন। 8 দিনের মাথায় বিকেলের দিকে অবিনাশের ব্যালকনিতে এসে বসলে দুটো শালিক। তাদের একটাকে অবিনাশের দৃঢ় বিশ্বাসী মনি বলে শনাক্তও করলো, কিন্তু মনি তো অবিনাশের দিকে ভ্রুক্ষেপও করল না। অন্য শালিকটার সাথে কিছুক্ষণ কক কক করে উড়ে পালালো। অবিনাশের ভাঙা মনটা এবার একেবারে দুমড়ে মুচড়ে গেল। এমনিতেই দিনের বেশিরভাগ সময়টা একাই কাটাতে হয়। না চাইতেও মনের মধ্যে মনির শেষ দিনের আচরণটা আনাগোনা করে সারাক্ষণ। আবার মাঝে মাঝে মনে হয় নিজের একমাত্র সন্তান তাকে অস্বীকার করেছে। এটা বুঝতে পেরেই মনে অভিমান করে আর আসে না। কিন্তু অন্য একজনের সাথে এসে অবিনাশকে দুঃখ দেবার জন্য অমন আচরণটা না করলেই পারত। ইদানিং এইসব অলীক ভাবনাগুলোই পরম সত্য হয়ে গেঁথে বসেছে অবিনাশের মনে, যার ফলে বাস্তব জগতের সাথে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে তার। সকালে বিকালে হাঁটতে যাওয়া, মাঝে মধ্যে চায়ের দোকানে গল্পগুজব, টুকটাক সবজি বাজার বা ব্যালকনির গাছগুলোর পরিচর্যা, সব কিছু থেকে নিজেই অজান্তে গুটিয়ে নিচ্ছেন নিজেকে। দিনের বেশিরভাগ সময় ঘরে বসে ব্যালকনির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এই অস্বাভাবিকত্ব মিতুলের দৃষ্টি এড়ায়নি। কিন্তু কী বা করতে পারে সে? নীলেশকে তো এই ব্যাপারে কিছু বলাই যাবে না। আর ডাক্তারের কথা মতো অবিনাশকে অন্য কোনো ভাবনা বা কাজে ব্যস্ত রাখতেও সে অপারগ। এদিকে অবিনাশের শারীরিক অবস্থাও খারাপ হতে শুরু করেছে। একটা মাইল্ড সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। যদিও হসপিটালাইজ করতে হয়নি, তবুও অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। কোনো আয়ার ভরসায় মিতুল রাখতে নারাজ শ্বশুরকে, তাই নিজেই ছুটি নিয়েছে। ডাক্তার বলেছেন একটাই ওষুধ, রোগীকে আনন্দে রাখা। মিতুল ভাবে, ইস, অন্তত একটা শালিক পাখি যদি ব্যালকনিতে এসে বসতো, সে ঠিক বাবাকে বুঝিয়ে সুঝিয়ে সুস্থ করে তুলত। কিন্তু কোথায় কি? এখন অবিনাশের সাথে সাথে মিতুলও মাঝে মাঝে তাকিয়ে থাকে ব্যালকনির দিকে। যদি হঠাৎ করে উড়ে আসে সেই শালিকটা। শালিক এলো না, কিন্তু একদিন ঠিক তার আসার সময়টাতেই, মানে দুপুর 12:30টায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে মিতুল নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তার বাবার হাত ধরে গোগল দাঁড়িয়ে, কোনো ছুটি ছাটা নয়, অথচ নিজের অফিসের কাজে দুদিনের জন্য আসানসোল যাবার নাম করে নীলেশ গোগলকে নিয়ে এসেছে। এ তো অবিশ্বাস্য। বিস্ময়ের ঘোরেই গোগলকে জড়িয়ে ধরে যখন চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে মিতুল, তখন তাকে আরও অবাক করে দিয়ে গোগল বলে উঠল, মা জানো, বাবা বলেছে আমাকে আর দার্জিলিং যেতে হবে না। এখন থেকে আমি আগের মতোই বাড়ি থেকে স্কুলে যাব। এবার ছেলেকে ছেড়ে তার বাবার দিকে একটা নির্বাক দৃষ্টি নিক্ষেপ করলো মিতুল।
নীলেশও খানিকক্ষণ তাকিয়ে স্মিত হেসে ভিতরে চলে গেল। এদিকে নাতিকে দেখেও অবিনাশের অবস্থা তেমন কোনো পরিবর্তন হলো না। দৃষ্টি সেই আকাশের দিকেই সীমাবদ্ধ। এবার একটা আয়া রাখতেই হলো, কারণ মিতুল তো আর বেশি দিন ছুটি পাবে না। তাকে বা চাকরিতে রিজয়েন করতেই হবে, অথবা রিজাইন দিতে হবে। তাছাড়া গোগলকে তো সেশনের মাঝখানে নিয়ে আসা হয়েছে। কোনো বড় স্কুলে এখনো ভর্তি নেবে না, তাই মিতুলের স্কুলেই কটা মাসের জন্য ভর্তি করার কথা ভাবা হচ্ছে। এসব ব্যাপারে কথা বলতেই নীলেশ আর মিতুল একদিন দুপুরে ঘণ্টাখানেকের জন্য মিতুলদের স্কুলে গিয়েছিল। যাবার সময় দেখে গিয়েছিল অবিনাশ ঘুমিয়ে আছেন। ফিরে এসে দেখে সব শেষ। অবিনাশের সেই ঘুম আর ভাঙল না। একটা মামুলি ঘটনাকে বিশ্বাস যে কোন গভীরতায় নিয়ে যেতে পারে তার প্রমাণ রাখলেন অবিনাশ তার মৃত্যুর মধ্য দিয়ে। অবিনাশের নিথর দেহটা খাটের উপর মালা চন্দনে সুসজ্জিত শুয়ে রয়েছে। ব্যালকনির দিকে জানলাটা দিয়ে বিকেলের নরম আলো এসে তার উপরে বুলিয়ে দিচ্ছে একটা পরম প্রশান্তির স্পর্শ। আত্মীয় প্রতিবেশীদের ভিড়ের ফাঁক দিয়ে অপলকে সেই দিকে তাকিয়ে আছে নীলেশ। আজ তার কেমন যেন এক অচেনা অনুভূতি হচ্ছে। মিতুলের মতো কান্না পাচ্ছে না তার, কিন্তু ভিতরটা কেমন খাঁ খাঁ করছে। এসবের মধ্যেই কোথা থেকে একটা শালিক ব্যালকনির খোলা দরজা দিয়ে উড়ে এসে অবিনাশের পায়ের পাতায় বসে ঠোঁট ঘষতে লাগলো। স্বাভাবিকভাবেই ভিড়ের মধ্যে কয়েকজন হুসহুস করে তাড়াতে উদ্যত হলো। আর ঠিক সেই মুহূর্তে সকলকে বাধা দিয়ে নীলেশ চেঁচিয়ে উঠল, না থাক। ঘটনার আকস্মিকতায় সকলের দৃষ্টি তখন নীলেশের দিকে। মিতুল ব্যাপারটা বুঝতে পেরে উঠে গিয়ে নীলেশের হাতটা ধরল। ততক্ষণে নীলেশের দু চোখের কোণে দুফোঁটা জল জমেছে। অবিনাশের শেষ যাত্রা চলল অনেকগুলো অব্যক্ত অনুভূতির কাঁধে চেপে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।